এই বর্তমান বাজেটে 10টি মেগা প্রকল্পের জন্য 50,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে গণমাধ্যমের সূত্রে জানা যায়। তার মধ্যে রূপপুর পারমাণবিক প্রকল্পের জন্য 20,000 কোটি টাকা। অথচ কোভিডের সময় এসব মেগা প্রকল্পে বরাদ্দ কমিয়ে সে অর্থ নিঃস্ব, বেকার, ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ বন্টনের জন্য বরাদ্দ করা যেত। এ টাকা দিয়ে হতদরিদ্রদের হাতে আরও নগদ অর্থ প্রদান, জেলা উপজেলা পর্যায়ে ডেডিকেটেড সংক্রামক ব্যাধি কোভিড হাসপাতাল নির্মাণ, আইসিইউ স্থাপন, অক্সিজেন প্ল্যান্ট স্থাপন, স্কুল থেকে ছাত্রছাত্রীদের ঝরে পড়া ড্রপআউট রোধ এবং বৃত্তি প্রদানের মতো নানামুখী কল্যাণমূলক কাজ সম্পাদন করা সম্ভব হতো। প্রিয় সাংবাদিকবৃন্দ, করোনাকালে বাংলাদেশের স্বাস্থ্য খাত যে কতটা দুর্বল ও ভঙ্গুর এবং কতটা অবহেলার শিকার তা প্রমাণিত হয়েছে। এ সময় বিগত 12 বছর ধরে সংগঠিত দুর্নীতির কদর্য চেহারা উন্মোচিত হয়েছে। করোনাকালে প্রমাণ হচ্ছে বর্তমান সরকার স্বাস্থ্য খাত ব্যবস্থাপনায় কতটা ব্যর্থ হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের চিত্র আরও ভয়াবহ রূপ ধারণ করে। চিকিৎসা সামগ্রীর অভাবে রোগী ভর্তি করা যাচ্ছে না, অক্সিজেনের অভাব, মানুষ মারা যাচ্ছে, আইসিইউর অভাব, অ্যাম্বুলেন্সেই অসহায় মানুষ প্রাণ হারাচ্ছে। স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রেও স্বাস্থ্য বিভাগের অযোগ্যতা চোখে পড়ার মতো। পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী বিগত 10 বছরের মধ্যে স্বাস্থ্যসেবার এডিবি বাস্তবায়ন চলতি বছর সবচেয়ে কম। গত 1 দশকের মধ্যে এবারই সবচেয়ে কম উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করেছে স্বাস্থ্যসেবা বিভাগ। প্রথম 10 মাসে এডিবি বাস্তবায়িত হয়েছে মাত্র 49.9%। মহামারীর এই সময়ে ব্যয়ও বাড়েনি, বরাদ্দের মাত্র 25.46% ব্যয় করতে পেরেছে স্বাস্থ্যসেবা বিভাগ। বরাদ্দকৃত 11,979 কোটি 34 লাখ টাকার মধ্যে গত এপ্রিল পর্যন্ত খরচ হয়েছে মাত্র 3,049 কোটি 48 লাখ টাকা। স্বাস্থ্য খাতের মতো এমন গুরুত্বপূর্ণ খাতকে অবহেলিত রেখে বিশাল বাজেট প্রণয়ন করে কি হবে? এই একটু পানি দিতে বলতো। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের নিশ্চয়ই জানা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা বারবার করোনার প্রথম ঢেউ মোকাবেলায় জাতীয় ঐক্যের ভিত্তিতে সমন্বিত পরিকল্পনা, এমনকি প্রয়োজনে স্বাস্থ্য জরুরি অবস্থা জারির বিষয় ভেবে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম। বিএনপি থেকে বিভিন্ন খাতে 87,000 কোটি টাকার সুনির্দিষ্ট প্যাকেজ প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছিল। সরকার তাতে কর্ণপাত করেনি। সারা বিশ্বে যখন স্বাস্থ্য খাতে ক্রমাগত বরাদ্দ বৃদ্ধি পাচ্ছে, তখন আমাদের কমছে। এদিকে মুক্তবাজার অর্থনীতি নামে চিকিৎসা সেবা দ্রুত গতিতে পণ্যে পরিণত হচ্ছে। ব্যক্তির স্বাস্থ্য ব্যয় কমার বদলে বেড়ে 2017 সালে 67% আর 2019 সালে 72% এসে দাঁড়িয়েছে। অপরদিকে 2017 সালের স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদনে দেখা যায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ব্যক্তির পকেট থেকে খরচ মালদ্বীপে 18%, ভুটানে 25%, শ্রীলঙ্কায় 42%, নেপালের 47%, পাকিস্তানে 56% আর ভারতে 62%। অর্থাৎ বাংলাদেশই সবচেয়ে বেশি। এর ফলে স্বাস্থ্যের ব্যয় মেটাতে গিয়ে আমাদের দেশে প্রতি বছর প্রায় 60 লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা স্ট্যাটিস্টিক্স। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিশ্ব ব্যাংক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2015 সাল হিসাব অনুযায়ী বাংলাদেশের স্বাস্থ্য খাতে বছরে মাথায় পিছু ব্যয় হয় মাত্র $32। একই সময়ে এই খাতে পাকিস্তানে ব্যয় হয় 38, নেপালে 45, ভারতে 59, ভুটানে 91, শ্রীলঙ্কায় $151। বিগত এক যুগের বাজেট বিশ্লেষণ করে দেখা যায় স্বাস্থ্য খাত বরাবরই অবহেলার শিকার। এই দীর্ঘ সময়ে স্বাস্থ্য খাতে বরাদ্দ মোট জাতীয় বাজেটের 4.2% থেকে 6.8%-এর মধ্যেই সীমাবদ্ধ রেখেছে। 2015 সালের স্বাস্থ্য খাতের খরচে জিডিপির অংশ বাংলাদেশে 2.37%। এটা আমি স্কিপ করলাম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশব্যাপী সার্বিক দুর্নীতির সাথে স্বাস্থ্য খাতের অপশাসন, দুঃশাসন, স্বচ্ছতার অভাব, পর্বত প্রমাণ দুর্নীতির কথা এখন লোকের মুখে মুখে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা সহ অনেকেরই দুর্নীতির টাকায় নিউ ইয়র্কে 150টির অধিক ফ্ল্যাটের মালিকানার খবর প্রকাশিত হয়েছে পত্রিকান্তরে। সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে করোনা ভাইরাস মোকাবেলায় সুরক্ষা সামগ্রী কেনা ও সরবরাহ নিয়ে। নিম্নমানের সুরক্ষা পোশাক, পিপিই, মাস্ক কিনে তা সরবরাহ করা হয়েছে। সরবরাহকৃত নকল ও এই মাস্কের কারণে কোভিড-19 সম্মুখ যোদ্ধাদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়েছে। উল্লেখ্য, 1.5 শতাধিক চিকিৎসক ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এর দায় কি সরকার এড়াতে পারবে? এদিকে এদের জন্য ঘোষণাকৃত প্রণোদনা অর্থের সিংহভাগই অবিতরণকৃত রয়েছে এখনও। মিডিয়া নিয়ন্ত্রণের এই বৈরী সময়েও আন্তর্জাতিক গণমাধ্যমে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুর্নীতির খবর। দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত সংবাদের শিরোনাম হয়েছে বিগ বিজনেস ইন বাংলাদেশ সেলিং ফেক করোনা ভাইরাস সার্টিফিকেট। প্রিয় সাংবাদিকবৃন্দ, জাতিসংঘের মতে টেকসই উন্নয়নের লক্ষ্যে সার্বজনীন স্বাস্থ্য নিশ্চিত করতে হলে প্রয়োজন স্বাস্থ্য খাতকে শক্তিশালী করা, বাজেটে যথাযথ বরাদ্দ দেওয়া, প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। স্বাস্থ্যের সরকারি বরাদ্দকে খরচ হিসেবে মনে না করে বিনিয়োগ হিসেবে ভাবতে হবে। এর মাধ্যমে দারিদ্র্য কমে, চাকরি ও কর্মক্ষমতা বৃদ্ধি পায়, বাড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি, তৈরি হয় সুস্থ, সবল ও নীতিনিষ্ঠ সমাজ। প্রিয় সাংবাদিকবৃন্দ, স্বাস্থ্য খাত নিয়ে সরকারের চরম উদাসীনতার ফুটে ওঠে করোনার টিকা নিয়ে তাদের চরম বালখিল্যতায়। যে দেশের সাথে টিকার ব্যাপারে বর্তমান সরকার চুক্তি করেছিল, সেই দেশই টিকা অক্সিজেনের অভাবে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। অথচ সরকার তাদেরকে অগ্রিম টাকা দিয়ে বসে আছে। সরকারের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ ও শেয়ার বাজার লুটপাটে অভিযুক্ত এক ব্যবসায়িক কোম্পানিকে একচেটিয়া সুবিধা দিতে গিয়ে সরকার পুরো জাতিকে ঝুঁকের মধ্যে ঠেলে দিয়েছে। দেশে সব টিকা না এলেও কোম্পানিটি কিন্তু এরই মধ্যে 38 কোটি টাকা মুনাফা করে বসে আছে। আমরা বিএনপির পক্ষ থেকে শুরু থেকে জোর দিয়ে বলেছিলাম টিকার জন্য একক উৎসের উপর নির্ভর না করে বিকল্প সূত্র খুঁজতে। তখন সরকার বলেছিল বিএনপি নাকি টিকা নিয়ে রাজনীতি করছে, অথচ সরকার এখন চীন ও রাশিয়া থেকে টিকা আনার চেষ্টা করছে। অবশেষে প্রমাণিত হলো টিকা নিয়ে বিকল্প অন্বেষণে আমাদের পরামর্শটি সঠিক ছিল। যা হোক, সরকার টিকা নিয়ে রাশিয়ার সাথে গোপন চুক্তি করেছে বলে জানা যায়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলবেন না। এ নিয়ে কারোর সাথে কোনো গোপন চুক্তি করা যাবে না। টিকা ক্রয় প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ। ক্রয়কৃত টিকার ব্যাপারে মানুষকে সব খোলাসা করে জানাতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এ প্রসঙ্গে মনে করে দিতে চাই 2020 সালের সেপ্টেম্বরে করোনার প্রথম ঢেউয়ের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান করোনা ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশে ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল প্রদানের অনুমতি দিতে, বাংলাদেশকে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশনের সদস্য হতে, WHO ও ভ্যাকসিন গবেষণা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে নিবিড় যোগাযোগ স্থাপন করতে এবং সর্বোপরি সকল বিকল্প সম্পর্কে সজাগ থাকার পরামর্শ দিয়েছিলেন, যাতে যথাসময়ে করোনার ভ্যাকসিন পেতে বাংলাদেশকে সমস্যায় পড়তে না হয়। তখন সে পরামর্শ শুনলে আজ টিকা নিয়ে এ ল্যাজে গোবরে অবস্থা হতো না। প্রিয় সাংবাদিকবৃন্দ, টিকা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে আমাদের নিজেদের দেশেই ভ্যাকসিন উৎপাদনের ব্যবস্থা করতে হবে। সেটা যে দেশের সাথেই হোক। টিকার চাহিদা শিগগিরই চলে যাচ্ছে না, টিকার চাহিদা থাকবে দীর্ঘকাল ধরে। সুতরাং প্রতি বছরই এই টিকার জন্য অপরের উপর নির্ভরশীল হয়ে থাকা যাবে না। এক্ষেত্রে আমাদের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। পাশাপাশি অবশ্যই বিভিন্ন সূত্র থেকে টিকা আমদানির ব্যবস্থা করতে হবে, যে কথা আমরা আগেই বারবার বলে এসেছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, করোনার কারণে দেশের ছোট বড় ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। বেসরকারি খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা খুব কম। ব্যক্তি খাতের প্রায় সকল প্রতিষ্ঠান ব্যয় সংকোচন নীতি অবলম্বন করছে। নতুন কর্মক্ষম লোক বেকারে পরিণত হচ্ছেন। লকডাউনের নামে শাটডাউনে যারা কাজ হারিয়েছেন তাদের বেশিরভাগই পুনরায় কাজে যোগ দিতে পারেননি। তদুপরি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় গত এপ্রিলের 5 তারিখ থেকে সরকার আরোপিত চলমান অপরিকল্পিত, অকার্যকর ও ব্যর্থ লকডাউন এই ধরনের বেকারত্বকে আরেক দফা ত্বরান্বিত করেছে। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ এবং ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের এক যৌথ গবেষণা অনুযায়ী
দেশে নতুন দরিদ্রের সংখ্যা 2,45,00,000। আগের 3.5 কোটি দরিদ্র জনগোষ্ঠীর সঙ্গে এই নতুন দরিদ্র মিলে এখন দেশে সর্বমোট দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 6 কোটির মতো। দারিদ্র্যের হার 21% থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে 42%-এ দাঁড়িয়েছে। উপস্থিত সাংবাদিকবৃন্দ, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সবচেয়ে বড় প্রভাব পড়েছে দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর উপর। এই কথাগুলো আমরা আগে বলেছি, কিছুটা আছে। এখন আমি যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি তা হচ্ছে, এই দেশে গরিব আরও গরিব হয়েছে, পাশাপাশি কর্মসংস্থান কমেছে। এদেশের উন্নয়নকে বলা হয় কর্মসংস্থানহীন উন্নয়ন। নতুন গরিব বেড়েছে 2.5 কোটির কাছাকাছি। আগের গরিব, নতুন গরিব আর ক্ষণস্থায়ী গরিব মিলে সংখ্যা আরও অনেক বেশি। ইনফর্মাল সেক্টরে নিয়োজিত শ্রমিক মোট শ্রমিকের 86%, এদেরও সংখ্যা বিপুল। তাই এখন প্রয়োজন সমন্বিত অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, যেন উন্নয়নের সুফল সবাই ভোগ করতে পারে। মনে রাখতে হবে, দেশের মানুষ, কৃষক, শ্রমিক ও ছোট বড় ব্যবসায়ীদের উদ্যোগের ফসল আজকের এই উন্নয়ন। সরকার কেবল সহায়ক ভূমিকা পালন করেছে, তাই সাধারণ মানুষের অংশগ্রহণই উন্নয়নের মূল চালিকা শক্তি। এই মূল উন্নয়ন দর্শনটি মাথায় রেখে উন্নয়ন নীতি প্রণয়ন করতে হবে। আমি একটু স্কিপ করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের অর্থনৈতিক বৈষম্যের চিত্র ফুটে উঠেছে। বাংলাদেশের সব মানুষের জন্য অর্থনৈতিক অর্জনের সুফল ন্যায্যতার ভিত্তিতে বন্টন করা যায়নি। ফলে ধনী দরিদ্রের ব্যবধান ক্রমেই বেড়েছে। মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা ছিল অর্থনৈতিক বৈষম্য দূর করে সবার জন্য একটি সামাজিক ব্যবস্থা নিশ্চিত করা, যেখানে সবাই তার প্রাপ্য অধিকার ভোগ করতে পারবে। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে বিত্তবান এবং বিত্তহীনের ব্যবধান বৃদ্ধি পাচ্ছে আশঙ্কাজনকভাবে। স্কিপ করছি। প্রজাতন্ত্রের একজন কর্মচারী বা চাকরিজীবী যখন 400 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল নিয়ে একটি ব্যাংক স্থাপনের অনুমোদন গ্রহণ করেন, তখন তার টাকার উৎস জানতে চাওয়া হয় না। এই দুর্নীতির কারণে বৈষম্য বাড়ে। একদিকে দ্রুত বৃত্তের পাহাড় গড়ে তুলেছে, অন্যদিকে ক্রমাগত বঞ্চিতের সংখ্যা বাড়ছে। ধনী দরিদ্রের ব্যবধান কমাতে হলে সবার আগে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে উৎপাদনশীল বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে ব্যাপক ভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। আমাদের জনসংখ্যাকে কার্যকর জনসম্পদে পরিণত করতে হবে। প্রতিটি উৎপাদনশীল কাজে বা ব্যবহারের সুযোগ সৃষ্টি করতে হবে।